এটা হচ্ছে ইয়ামাহা আরএক্স এর একটা অয়েল পাম্প। এটা হচ্ছে গাড়ির ডান পাশে, বিশেষ করে যারা জানেন না তাদেরকে জানানোর উদ্দেশ্যে বলে দিচ্ছি। ক্লাস সাইডে আপনার গাড়ির ডান পাশের যে ইঞ্জিনের যে রাউন্ড কাপটা থাকে সেটার ভিতরে, সেটার নিচে এটা থাকে। যারা জানেন না তাদের উদ্দেশ্যে বলতেছি, সব বিরক্ত হবেন না আপনারা, কারণ ভিডিওগুলো বানানো হয় হচ্ছে যারা সব কিছু জানে না, যাতে এরাও কাজগুলো করতে পারে সেই উদ্দেশ্যে। তো অয়েল পাম্প অ্যাডজাস্টমেন্টটা জানানোর জন্যে যেই জিনিসটা জানা জরুরি সেটা হচ্ছে অয়েল পাম্পের বেসিক সেট আপটা কীরকম থাকে এটা আপনার জানতে হবে। আর আরেকটা বিষয় জানতে হবে, সেটা হচ্ছে যে আপনার ফুয়েলের সাথে রেশিওটা কিভাবে যাবে, মানে কত লিটার ফুয়েলের সাথে কত লিটার অয়েল বা কত মিলিলিটার অয়েল যাবে, সেটার বেসিক একটা ধারণা যদি থাকে। মোবিল পাম্পটা পুরোপুরি এয়ার প্রেশার আর স্প্রিংয়ের উপর ডিপেন্ডেবল। যখন এটা কাজ করে, এটা এয়ার প্রেশার আর স্প্রিংয়ের উপর ডিপেন্ড করে কাজ করে। তো এটা ফ্যাক্টরি সেটআপ যেভাবে আসে সেইভাবে চলার পরে আসলে কিছুদিন পরে এটা চেঞ্জ করতে হয় আপনার অয়েল ফুয়েল রেশিও ম্যাচ করার জন্যে। আদারওয়াইজ গাড়ির পিক আপ, তারপরে ইঞ্জিন কন্ডিশনের উপর প্রভাব পড়তে পারে যদি অয়েল ফুয়েল মিক্সচারটা যদি প্রপার না হয়। তো সেই জন্য জানতে হয় যে আসলে ফুয়েলের সাথে অয়েলের মিক্সচারটা কেমন হতে হয়। তো 1 লিটার ফুয়েলের সাথে আপনার অয়েল লাগে হচ্ছে 20 থেকে 25 ml। এর বেশি দিলে আপনার প্লাগ শর্ট হয়ে যাবে, প্লাগ ভেজা থাকবে। তো সেগুলো মুখ্য বিষয় না, এখন হচ্ছে আমি যেটা দেখানোর জন্য আপনাদেরকে ভিডিওটা শুরু করছি সেই জিনিসটা দেখাই। এটা খোলার জন্য, এটা একটা কনজাস্টেড জায়গায় থাকে, একদম অল্প জায়গার ভিতরে আপনার কাজটা করতে হয়, এই জন্য একটু ঝামেলাযুক্ত কাজ। কারণ এই নাটটা যেখানে লাগানো থাকে, এই নাটটা খুলে হচ্ছে এটার অ্যাডজাস্টমেন্টটা করতে হয়। তো এই জায়গাটা খুবই কনজাস্টেড, এখানে আপনার এই 8 নাম্বার ঢালি রেঞ্জ ছাড়া আসলে কোনো কিছু দিয়ে কাজ করা যাবে না। এটার চেয়ে পাতলা যদি অন্য কিছু দিয়ে খুলতে পারেন আরও ভালো হয়, কারণ ওই জায়গাটা খুবই কনজাস্টেড। তো যারা জানেন তারা তো জায়গাটা সম্পর্কে জানেনই, আর যারা জানেন না তারা জেনে যাবেন, সমস্যা নেই। তো এটা অ্যাডজাস্ট করার জন্যে আপনার জানতে হবে যে এই পাতিটা আছে, এটা থেকে আপনার এই যে রিংটা দেওয়া আছে, ওয়াশারটা দেওয়া আছে, এটার দূরত্বটা, এই গ্যাপটা কতটুকু হবে। তো এই গ্যাপটা মেজারমেন্টটা একটা মেজারমেন্ট আছে। তো ওই মেজারমেন্টটা যদি সঠিক না হয় সেক্ষেত্রে তেল কম যাবে, বেশি যাবে, কখনো বেশি যাবে কখনো কম যাবে, বা যেটা প্রপার পাওয়ার কথা সেটা পাবে না। তো এইটার যে গ্যাপ থাকে, গ্যাপটা আমি জানাই দিই আগে। যদি ফিলার গেজ থাকে আপনার কাছে এটার মাপার জন্যে তাহলে ভালো কথা। আমার কাছে আপাতত ফিলার গেজ নাই। ফিলার গেজ না থাকলে, আমার মতো অনেকেরই কাছে হয়তো ফিলার গেজ থাকবে না বা থাকার কথা না। তো ফিলার গেজ যখন থাকে না তখন কিভাবে এটা মেজার করবেন সেটা আমি বলে দিচ্ছি। তো প্রথমত আপনারা যেটা করতে হবে, এটা ফ্যাক্টরি সেটআপটা কেমন থাকে সেটা দেখাই। এটা খুলে, এটা এখন ফ্যাক্টরি সেটআপ নাই, এই জায়গা 2টা এক্সট্রা আলাদা ওয়াশার লাগানো হয়েছে, যেটা এটার মাপেন না। মেইন যে ওয়াশার সেটা থাকে হচ্ছে এরকম 3টা ওয়াশার দেওয়া থাকে এখানে। এই যেটা অরিজিনাল ওয়াশার, এটা হচ্ছে অরিজিনাল ওয়াশার। এরকমই আরও 2টা ওয়াশার এখানে দেওয়া থাকে কোম্পানি থেকে যখন আপনার হাতে গাড়িটা পৌঁছায়, অথবা যখন নতুন সেটআপটা থাকে। তো এইখান থেকে এই ওয়াশারের, এই বড় ওয়াশারের যে দূরত্ব, এই পাতি থেকে এই ওয়াশারের যেই ডিস্টেন্সটা হবে সেটা হচ্ছে 0.30 mm ফাঁকা থাকবে, এই পরিমাণ ফাঁকা থাকবে। তো এটা মাপার জন্য ফিলার গেজ ছাড়া অন্য জিনিস দিয়ে মাপা যায়। আর এটা প্লে করে, এটা কিন্তু যখন আপনার গাড়িটা স্টার্টে থাকে তখন এটা পুশ করতে থাকে, এরকম গাড়িটা স্টার্টে থাকলে পুশ করতে থাকে। এবং কত সেকেন্ডে তেল যাবে, কিভাবে যাবে, সেগুলো সব নিয়ে কথা বলবো। প্রথমে হচ্ছে কি করতে হবে, আপনার এই ডিস্টেন্সটা সম্পর্কে কনফার্ম হইতে হবে। ধরেন আপনার এখানে যদি এটা আর একটা ওয়াশার দেওয়া থাকে, বা কোম্পানির মাপেরই ধরেন 3টা ওয়াশার দেওয়া আছে, তো এটার মেইন প্রবলেমটা হয় হচ্ছে আপনার কিছু অ্যাড করতে হবে না। দেখেন এখন ডিস্টেন্সটা কত ফাঁকা হয়ে গেছে। তো এটা কিন্তু প্রপার সেটআপ নাই, যার কারণে আপনি কি করবেন, এই নাটটা খুলবেন, 8 নাম্বার নাটটা খুলে বড় ওয়াশারটা বের করে তারপরে এখান থেকে 1টা বা 2টা রিং আপনি সরাই দিবেন। তাহলে আপনার গাড়ির সেটআপটা, অয়েল সেটআপটা ঠিক হবে। এখন অয়েল সেটআপটা আসলে মাপবেন কিভাবে? অয়েল সেটআপটা মাপার জন্য আপনার কিন্তু প্রথমত যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আপনার এটার মেইন ডিস্টেন্সটা সম্পর্কে জানতে হবে, যে এটার ফাঁকা দূরত্ব কতটুকু আছে। তো এটা জানার জন্যে আপনাদের কী করতে হবে, গাড়ির প্লাগটা খুলতে হবে, স্পার্ক প্লাগ খুলতে হবে। স্পার্ক প্লাগ খুলে আপনার কী করতে হবে আমি দেখাই। এই যে এখানে ভিতরে অনেক সূক্ষ্ম জিনিস আছে, দেখতে পাচ্ছেন কিনা। তো মেইনলি হচ্ছে এটা এয়ার প্রেশার বা যেইভাবেই হোক, যেই মেকানিজমেই হোক, এটা ঘুরতে থাকে। যখন গাড়ি স্ট্রোক করে এই জিনিসটা, ওই পিনিয়ামটা ঘুরে, যার কারণে এটা
এটা প্লে করে, আর যখন আপনি থ্রোটল করেন তখন এই এই রিংয়ের সাথে এটা লাগানো থাকে, যার কারণে যখন থ্রোটল করেন ওই তার টান খায় আপনাকে আরও বেশি অয়েল দেয়, তখন গাড়ির যে পর্যাপ্ত পরিমাণ অয়েল দরকার সেটা দেয়। তো এখন আপনি স্পার্ক প্লাগটা খুলে যখন কিক করবেন তখন দেখবেন যে, আমি দেখাই ভিতরে আঙ্গুল দিয়ে, যেহেতু এটার কিকার নাই এখন এটার সাথে, এটা ঘুরাইলে কিন্তু এটা ডিস্টেন্স কম বেশি হবে একটা সময় গিয়ে, কমে গেল, ডিস্টেন্স টোটালি কমে গেল। তো আবার যখন কিক করতে থাকবেন সর্বোচ্চ 8-10টা কিক, এটা হাত দিয়ে দিতে পারবেন। স্পার্ক প্লাগটা খোলার উদ্দেশ্য হচ্ছে আপনার একদম পিস্টনের কোনো প্রেশার থাকবে না, সেক্ষেত্রে আপনি একদম ইজিলি কিকটা দিতে পারবেন। এবার কিক করতে করতে যখন এটা আলটিমেট ডেস্টিনেশনে পৌঁছায় যাবে, একদম আর যাবে না, তখন আবার ব্যাক করা শুরু করবে, দেখেন। তো কি হয়, এটা সময় থাকলে ভালো কথা, আপনি কিন্তু এটার আলটিমেট ডিস্টেন্সটা সম্পর্কে ধারণা পেয়ে গেছেন, এই যে এখন আবার কমতেছে। তো যখন এটা কমা শুরু করবে তখন আপনি কিক করা ছেড়ে দিবেন, আর কোনো কিক করবেন না। তারপর এই জিনিসটা খুলবেন, এই নাটটা খুলবেন গাড়ির, এই নাটটা খুলে এখান থেকে 2টা রিং কমায় দিবেন, আপনি 2টা ওয়াশার কমায় দিবেন। এটা খুব কনজাস্টেড জায়গা থাকে, আমি খুব ইজিলি দেখাচ্ছি যেহেতু আমার জিনিসটা হাতে আছে, কিন্তু গাড়িতে যখন লাগানো থাকে এটা খুবই কনজাস্টেড একটা জায়গার ভিতর থাকে, তাই আপনার প্রবলেম হতে পারে, আপনি একটু কষ্ট হতে পারে প্রথম একটা রিং কিন্তু রয়ে গেছে। হ্যাঁ, তো এইবার আপনি এটা লাগাই দিলেন, টাইট করে লাগাই দিবেন। হ্যাঁ, টাইট করে লাগাই দিয়েছেন। এবার আবার কিক করা শুরু করেন। কিক করা শুরু করলে দেখবেন যে এটার ডিস্টেন্স কিন্তু কিকের সাথে সাথে বাড়বে। তো প্রথমে আপনি হচ্ছে 2টা না, প্রথমে হচ্ছে একটা রিং খুলে ফেলবেন, একটা ওয়াশার খুলবেন, 3টা ওয়াশার থেকে একটা ওয়াশার বাদ দিবেন। আমার এই 2টা ওয়াশার বাদ দেওয়ার কারণে কি হয়েছে, এখন কিন্তু আর এটা মুভ করতেছে না, এটা একদম টাইট হয়ে গেছে। তো আমি আরেকটা ওয়াশার দিয়ে দিচ্ছি, আরেকটা ওয়াশার দিয়ে আমি এটার ডিস্টেন্সটা দেখব। তো আপনি যেহেতু গাড়িতে লাগানো আছে বেশ ঝামেলা হবে, তো সেক্ষেত্রে হচ্ছে আপনি একটা ওয়াশার আগে বাদ দিবেন, একটা ওয়াশার বাদ দিয়ে দেখবেন ডিস্টেন্সটা, তারপরে আপনি সেকেন্ড ওয়াশার দিবেন। টাইট দিয়ে দিলেন, টাইট দিয়ে আপনি এটা কিক করা শুরু করবেন। তো প্রথমে আমি 2টা ওয়াশার বাদ দিয়ে দিছিলাম, যার কারণে এই ঝামেলাটা হয়েছে। তো আপনি একটা ওয়াশার আগে বাদ দিবেন যেহেতু গাড়িতে লাগানো আছে। এবার কিক করা শুরু করবেন। কিক করা শুরু করলে আবার সেম প্রসিজার, আপনার এটা কাছাকাছি আসবে, কাছাকাছি এসে একটা সময় গিয়ে একদম একটা ডিস্টেন্স তৈরি হবে, ফাঁকাটা তৈরি হবে একদম শেষ মাথায়। যখন আবার কিক করলে আবার চলে আসা শুরু করবে, ঠিক তখন আপনি মাপটা নেবেন। এই মাপটা নেবেন কীভাবে, যেহেতু আপনার কাছে ফিলার গেজ নাই, আপনি একটা ভিজিটিং কার্ড বা যে কোনো প্যাকেজিংয়ের এক মোটা শক্ত কাগজ থাকে, যেটা ভিজিটিং কার্ড সবচেয়ে ভালো জিনিস, সেটাই গ্যাপের ভিতর আপনি দিবেন। দিয়ে যদি ফ্রি প্লে থাকলে সমস্যা নাই, তবে খুব বেশি ডিস্টেন্স যেন না হয়। তো একটা ভিজিটিং কার্ড নিয়ে আপনি এইভাবে এটা গ্যাপটা দেখবেন। আপনি দেখতে পাচ্ছেন এখানে কিন্তু একটা ভিজিটিং কার্ডের পরিমাণ গ্যাপে এটা বসে গেছে। তো এই গ্যাপ না, এখানে এই মাথাটা একটু বাড়তি অংশ আছে, এইখান থেকে মাপটা নেবেন আপনি, যে জিনিসটা ঠেকে থাকে। তো এই পরিমাণ গ্যাপ রেখে এটা সেট আপ করার পরে আপনার এখনকার কাজ মোটামুটি শেষ। এবার আপনি পুনরায় আবার হচ্ছে স্পার্ক প্লাগটা লাগাবেন গাড়িতে, যেটা এতক্ষণ স্পার্ক প্লাগটা খোলা ছিল আপনার কিক দেওয়া ইজি করার জন্য। এবার স্পার্ক প্লাগটা লাগানোর পরে আপনি গাড়িটা স্টার্ট দিবেন, বাইকটা স্টার্ট দিয়ে আপনার পরবর্তী কাজ হবে আরপিএমটা সামান্য একটু বাড়িয়ে গাড়িটা রাখা, যাতে আপনার স্টার্টটা বন্ধ হয়ে না যায় কাজের সময়। এটা কিন্তু একটা জরুরি কাজ, ইম্পর্টেন্ট কাজ। এই যে আপনি এতক্ষণ যে কাজটা করলেন, এটার সার্ভিসটা পাইতে হইলে এখনকার এই কাজটা মোস্ট ইম্পর্টেন্ট একটা কাজ। কারণ এই অবস্থায় যদি আপনি এই সেট আপটা না করেন, আপনার কিন্তু রানিং অবস্থায় গাড়ি চলতে চলতে নানা রকম প্রবলেম দেখা দিতে পারে। সেটা কী কাজ, সেটা গাড়িটা স্টার্ট দিলেন, আপনি স্টার্ট দিয়ে এই যে কেবলটা, অয়েল পাম্প থেকে যে কেবলটা ইঞ্জিনের এখান থেকে বের হয়, এই জিনিসটা আপনি টান দিয়ে রাখবেন। এটা তো লাগানোই থাকবে, আপনার ইঞ্জিন বডির সাথে এটা লাগানো থাকবে। এইটা টান দিয়ে, শুধুমাত্র তারটা টান দিয়ে বাইর করে রাখবেন।
যাতে এই যে আপনার থ্রোটলটা, এখানে যে থ্রোটলটা, এটা যাতে আপনার ফুল আটকায় থাকে এখানে। এবার টান দিয়ে রেখে গাড়িটা স্টার্টে রাখবেন। স্টার্টে রাখা এবার কি করবেন, এখানে একটা এয়ার বাবল রিলিজের একটা নাট আছে, এই যে স্ক্রু, 6 নাম্বার স্ক্রু সম্ভবত এটা। এই স্ক্রুটা, এই যে স্ক্রুটা দেখতে পাচ্ছেন, এই স্ক্রুটা খুলে দেবেন। গাড়ি কিন্তু স্টার্টেই আছে, আপনার গাড়ি স্টার্টে রাখতে হবে, আদারওয়াইজ যে কাজটা করতে যাচ্ছেন সেটা হবে না। আপনার এই নজেলে হচ্ছে ট্যাঙ্কি থেকে এসে অয়েল ঢুকলো, এইখান থেকে আপনার কার্বোরেটরে রিলিজ হবে। আর তার মাঝামাঝি এই যে স্ক্রুটা দেখতে পাচ্ছেন, এই স্ক্রুটা আপনি গাড়িটা স্টার্ট রেখে 30 থেকে 45 সেকেন্ডের জন্য খুলে রাখবেন। আর যদি মনে হয় যে আপনার কাছে যে, কারণ এখান থেকে কিন্তু অয়েলটা পড়বে, আপনার সাইড অয়েলটা পড়বে, তো আপনার কাছে যদি মনে হয় যে অনেক অয়েল চলে যাচ্ছে, নিচে একটা পাত্র ধরতে পারেন, রাখতে পারেন। আদারওয়াইজ 30 থেকে 45 সেকেন্ডের ভিতরে খুব বেশি অয়েল লস হবে না, কিন্তু ভালো সার্ভিসের জন্য এই কাজটা আপনার করতে হবে। এই স্ক্রুটা পুরোপুরি রিলিজ করে দেবেন, পুরোপুরি খুলে ফেলবেন, সম্পূর্ণরূপে খুলে এটাকে বের করে ফেলবেন। বের করলে এবার এই জায়গায় দেখতে পাবেন যে ট্যাঙ্কি থেকে যেই তেলটা আসতেছে, যেই সাইড অয়েলটা আসতেছে, ওটা থেকে কিন্তু বাবল আসতে থাকবে। কারণ এই সাইড অয়েলের ভেতর যদি বাবল থাকে, গাড়ি কিছু দূর চলার পরই কিন্তু ধাক্কা দিবে, স্টার্ট বন্ধ হয়ে যাবে। ফুল থ্রোটল করলে গাড়ির স্টার্ট বন্ধ হয়ে যাবে, কারণ সে প্রপার অয়েলটা পাবে না। ফুয়েলের সাথে অয়েলটা না পাওয়ার কারণে এই জিনিসটা হয়। তো আপনি 30 থেকে 45 সেকেন্ডের ভিতর যে বাবলগুলো থাকে তেলের ভিতরে, ওটা কিন্তু এটা দিয়ে রিলিজ হয়ে যাবে। এখানে খেয়াল করলে যখন গাড়ি স্টার্টে রেখে আপনি করবেন, এই স্ক্রুটা রিলিজ করবেন, দেখবেন যে এখান থেকে মাঝে মাঝেই গোটা গোটা বাবল আসতেছে। আপনি চাইলে 1 মিনিটও রাখতে পারেন, তবে 30 থেকে 45 সেকেন্ডের ভিতরে এই জিনিসটা সম্পূর্ণরূপে ক্লিয়ার হয়ে যায়। তো এবার যখন বাবল আসা সম্পূর্ণরূপে শেষ হয়ে যাবে, সম্পূর্ণ বাবল বের হয়ে যাবে ট্যাঙ্কি থেকে, এবং এইখান থেকে বাবল আসা আপনি দেখবেন যে তখন ঠিক অয়েল বের হচ্ছে, কোনো বাবল নাই, ভিতরে এয়ার বাবল থাকবে না। তখন আপনি গাড়িও স্টার্ট রাখা অবস্থায় এই জিনিসটা আবার ফুল টাইট করে দেবেন। আর অবশ্যই খেয়াল রাখবেন যে এখানে যেসব গ্যাসকেটগুলো থাকে, এইগুলা প্রপার যেভাবে খুলছেন ওইভাবে লাগানোর চেষ্টা করবেন। আর নষ্ট হলে এগুলো চেঞ্জ করে দেওয়ার চেষ্টা করবেন, না হলে কিন্তু আপনার যেই সার্ভিসটার জন্য এটা খোলা হয়েছে, এখান থেকে কিন্তু অয়েল পরে লিক হইতে পারে। তো এটা খেয়াল করে এই কাজগুলো আপনার করতে হবে। এইবার যখন আপনার সব কিছু সেট আপ হয়ে গেল, এয়ার বাবল চলে গেল, এইবার হচ্ছে আপনার যেই কাউন্টটা করতে হবে সেটা হচ্ছে আপনার যেই কার্বোরেটরের সাথে যে পাইপটা গিয়ে লাগছে, এখান থেকে গাড়ি স্টার্ট রেখে ওই কার্বোরেটর থেকে ওই পাইপটা খুলতে হবে। খুলে আপনার গাড়ি কিন্তু স্টার্টেই থাকবে। এবার আপনি আরপিএমটা নর্মাল করে দেবেন, একটু যে বাড়াইছিলেন আরপিএমটা একটু নর্মাল করে দেবেন। অয়েল ফুয়েলের রেশিও ঠিক আছে নাকি ওটা চেক করার জন্য এই পাইপটা টান দিয়ে খুলবেন। খুলে অবশ্যই কার্বোরেটরের সাথে যে নজলটা যেখানে, ওইখানে আঙ্গুল দিবেন, নাহলে কিন্তু আরপিএম আবার বাইরে যাবে। বাইরে এক আঙ্গুল দিয়ে ওইটা ধরবেন, আর এক আঙ্গুল দিয়ে আর এদিকে এটা কাউন্ট করবেন। 4 সেকেন্ড থেকে 6 সেকেন্ডের ভিতরে যদি 1 ফুটা করে আসে, তাহলে আপনার অয়েল মিক্সচার ঠিক আছে, রেশিওটা ঠিক আছে। যদি 6-এর উপরে চলে যায়, সেই ক্ষেত্রে আপনার প্লাগ শর্ট হবে, প্লাগ ভেজা থাকবে, আরও নানান প্রবলেম দেখা দেবে। আর 4 সেকেন্ডে 1 ফোঁটা, 4 সেকেন্ডে 1 ফোঁটা, অথবা হচ্ছে 4 থেকে 6 সেকেন্ডে 1 ফোঁটা। এর বেশি সময় যদি লাগে তাহলে আপনার তেল বাড়াইতে হবে, সাইড অয়েলটা বাড়াইতে হবে। আর যদি কম আসে সেক্ষেত্রে সেটাও প্রবলেম, বেশি আসলে কমাইতে হবে, কম আসলে বাড়াইতে হবে, সোজা কথা। আর এটা চেক করার সময় অবশ্যই কার্বোরেটরের যেই পাইপটা আপনি খুলছেন ওইখানে কিন্তু আঙুল রাখতে হবে, নাহলে হচ্ছে আরপিএম বেড়ে যাবে। আর যদি বাড়াইতে হয় সেক্ষেত্রে এটা লুজ করে দিতে হবে, মানে বাইরের দিকে করলে আপনার তেল বাড়বে, সাইড অয়েল বাড়বে। আর যদি ভেতরের দিকে এভাবে টাইট করে দেন তাহলে সাইড অয়েল কমে যাবে। আশা করি আপনারা ব্যাপারটা পুরোপুরি ক্লিয়ার হয়েছেন। আর এইখান থেকে ভিতরের সেট আপ কমপ্লিট করে ফেলানোর পরে আপনি এখান থেকে এই জিনিসটা পুরোপুরি আপনার কন্ট্রোলে চলে আসবে, আপনি তখন এটা কন্ট্রোল করতে পারবেন। এখন গাড়ি স্টার্ট দিয়ে দেখি, আর ধোয়ার মাত্রা দেখেও কিন্তু আপনি মোটামুটি একটা আইডিয়া পাইতে পারেন যে গাড়ির তেল মোবিলের অবস্থা কি আছে। কোনো সময় যদি এয়ার বাবল আপনি বের না করেন, থেকে যায়, তাহলে রাস্তার ভিতর যে প্রবলেমটা হতে পারে সেটা হচ্ছে গাড়ি থ্রোটল করলে, মানে পিক আপ দিলে পিক আপ নিবে না, তো গাড়ি বন্ধ হয়ে যেতে চাবে। সেই ক্ষেত্রে একটা সলিউশন আছে, সেটা হচ্ছে গাড়ির পিক আপ না দিয়ে নিউট্রালে থাকা অবস্থা, নিউট্রালে থাকলে বন্ধ হবে না, গাড়ি বন্ধ হবে না, স্টার্টেই থাকবে। কিন্তু পিক আপ দেওয়ার চেষ্টা করবেন না, ইভেন নিউট্রালেও পিক আপ দেওয়ার চেষ্টা করবেন না। পিক আপ দিলেই তেল শেষ হওয়ার মতো সাউন্ড করে গাড়ি বন্ধ হয়ে যাবে। তো ওই সময় সম্ভব হলে যদি রানিং অবস্থায় হয়, রাস্তার সাইডে নিয়ে গাড়ি স্টার্টে রাখতে হবে। রাইখা কিছুক্ষণ যাওয়ার পরে যখন এয়ার বাবলটা কেটে যাবে, এটাও 20-25 সেকেন্ড সময় নেবে, তো তখন আবার থ্রটল করলে দেখবেন যে তখন ধোয়ার মাত্রা হঠাৎ করে বাইরে যাচ্ছে, মানে হঠাৎ মোবিল পাওয়ার পর, হঠাৎ মানে সাইড অয়েলটা পাওয়ার পরে
ধোঁয়ার মাত্রাটা বেড়ে যাবে। তো আমার মতে হচ্ছে এয়ার বাবলটা বের করে নেওয়া সবচেয়ে সেফ, কারণ রাস্তায় রাস্তার মাঝখানে কি হবে আপনি জানেন না। হঠাৎ যদি চালু অবস্থায় গাড়ি স্টার্ট বন্ধ হয়ে যায় বা থ্রোটল রেসপন্স না করে, মহাবিপদে পড়ে যেতে পারেন। তো এয়ার বাবলটা রিলিজ করে তারপরে হচ্ছে ট্রায়াল দিয়ে প্রায় 100 খানিক কিলোমিটার ট্রায়াল দেওয়ার পরে আপনি হচ্ছে মেইন রোডে বা বড় হাইওয়েতে যাওয়া উচিত। তো আশা করি আপনাদের সব প্রশ্নের সমাধান হয়ে যাবে এর মাধ্যমে। যদি না হয়ে থাকে ইনশাল্লাহ আর একদিন হচ্ছে এই সেট আপটা খুলে পুরোপুরি প্রপার ওয়েটা দেখায় দিব, যে গাড়িতে থাকা অবস্থায় কিভাবে কাজ করাতে হয়। তো ভালো থাকেন, সেফলি রাইড করেন। আসসালামু আলাইকুম।